জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত 22। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার। জানাবো বিতর্কিত নির্বাচন, গণঅভ্যুত্থান থেকে সরকার পতন এবং সর্বশেষ জানাবো লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত 22। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 22 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে রফিক মিয়া ও রইস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে রফিক মিয়ার ডোবায় অজ্ঞাত পরিচয় কেউ বিষ দেয়, যা উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয় সালিশে বিরোধ মীমাংসা হলেও বিকেলে কৃষি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত 22 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। বেশিরভাগ আহতদের মাথায়, পা, হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক বিবৃতিতে দেশবাসীর প্রতি খ্রিস্টীয় নতুন বছর 2025-এর শুভেচ্ছা জানান তিনি। শেখ হাসিনা বলেন, স্বাভাবিকভাবেই আমার প্রত্যাশা থাকবে নতুন বছরের যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখী, সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে, কিন্তু এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সম্ভাবনা যে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, তা আমাদের আশাহত করে। 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধ সরকারকে হটানোর মধ্য দিয়ে একটি অসাংবিধানিক, অবৈধ ও অগণতান্ত্রিক গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা অবৈধভাবে ক্ষমতা দখলের পরপরই সমগ্র রাষ্ট্রযন্ত্রকে খোল নলচে বদলে ফেলে। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত সরকারের আমলে অর্থনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ ছিল জগৎ সভায় প্রশংসিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্থিতিশীল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। অথচ আজকে এই অবৈধ দখলদার গোষ্ঠী বাংলাদেশের অগ্রযাত্রাকে বিনষ্ট করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে। খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি প্রভৃতি নিত্য নৈমিত্তিক ঘটনা, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি গভীর সংকটে। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যদের হত্যার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মানুষের উপর নির্বিচারে আক্রমণ চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়, যা গণহত্যার শামিল। একের পর এক অপরাধ সংঘটিত হতে থাকলেও অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা নেই। বরং এ সকল অপরাধীদের প্রতি পক্ষপাত দুষ্ট থেকে সরকার তাদের দিয়ে সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন ও হামলা চালাচ্ছে। বাক স্বাধীনতার উন্মুক্ত দ্বারকে চরমভাবে রুদ্ধ করা হয়েছে। কেউ এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তাকে চরম মূল্য দিতে হচ্ছে। এমনকি তাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। বিচারহীনভাবে গণগ্রেপ্তার দেওয়া করা হচ্ছে। আমি সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে পাইকারি হারে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা দেয়া হয়েছে এবং প্রহসনমূলক বিচারের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আবার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষের জীবন অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন ও জালিমের শাসন কায়েমের মাধ্যমে বাংলাদেশকে তারা এক টুকরো নরকে পরিণত করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়ে আগামী বছর কতটুকু শুভ বার্তা নিয়ে আসবে তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাভাবিক নিয়মেই সময়ের কাঁটাঘোরে ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে। সময়, সমাজ ও সভ্যতার সামনের দিকে এগিয়ে চলে, কিন্তু 2024 সালের জুলাইয়ের মাসের পর মাস থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে দেওয়া হয়েছে। সময়ের পত্রিকার সামনের দিকে আগালেও বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর্থসামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছে। বিতর্কিত নির্বাচন, গণঅভ্যুত্থান থেকে সরকার পতন। শুরু হলো নতুন বছর 2025-এর যাত্রা। নতুন বছরের নতুন আশা, নতুন সম্ভাবনা নিয়ে এমন প্রত্যাশা সবার।
অন্যদিকে কালের গহ্বরে হারিয়ে থেকে যাওয়া 2024 সাল জন্ম দিয়েছে নানা ঘটনার। এসব ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। 2024 সালের শুরুতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। বছরের মাঝামাঝি সময়ে বের হয়ে আসতে থাকে দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসব ঘটনা একদিকে যেমন জনমনে ক্ষোভের সঞ্চার করে, তেমনি চরমভাবে বিব্রত হয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার সীমাহীন বল প্রয়োগ এবং নির্বিচারে শিক্ষার্থী হত্যার মতো ঘটনা ঘটায়। এক পর্যায়ে কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। দেশের ইতিহাসে শুরু হয় নতুন এক অধ্যায়। 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 298টি আসনের মধ্যে 223টি জয়লাভ করে আওয়ামী লীগ। এরপর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান 61টি আসনে। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র 11টি আসন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন। তবে এ নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দেয়। কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ শরিক দলগুলো এ নির্বাচন বর্জন করে। তারা এটিকে ডামি নির্বাচন হিসেবে আখ্যা দেয়। নির্বাচনের প্রায় 3 সপ্তাহ পর ফেব্রুয়ারি মাসে নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করে বিএনপি। যদিও মাঠের রাজনীতিতে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাদের। পুলিশের প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদ 2020 সালে এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। 2024 সালের মার্চ মাসে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। সেই সংবাদ প্রকাশের পর শুধু বেনজির আহমেদ নয়, বেকায়দায় পড়ে আওয়ামী লীগ সরকার ও দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে তৎকালীন সরকার ও দুর্নীতিবাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ শুরু করে। বিষয়টি জানতে পেরে দেশ ছেড়ে পালিয়ে যান পুলিশের সাবেক আইজিপি। দুদকের অনুসন্ধানে জানা যায় বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকা সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব অর্থাৎ শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় গত 1 জুলাই। বাংলাদেশের ইতিহাসে ঠাঁই করে নেওয়া এই আন্দোলন থেকে ঘটে সরকার পতন। গত 5ই জুন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে 9ম গ্রেড থেকে 13তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করার রায় দেন। এ রায়ের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। তৎকালীন সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিটি বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করে। জুলাইয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন সাধারণ মানুষ। কিন্তু তখনও আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে দলীয় ও রাষ্ট্রীয় বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করে। ফল হয় উল্টো, অর্থাৎ সরকার যত শক্ত অবস্থান নেয় আন্দোলন ততই শক্তিশালী হয়। এক পর্যায়ে আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয় ছাত্র জনতার উপর। শত শত বুক ঝাঁঝরা হয় পুলিশের ছোড়া বুলেটে। আহত হয় হাজারে হাজারে। তীব্র অসন্তোষ দেখা দেয় জনমনে। লাখ লাখ জনতা নেমে আসে রাস্তায়। ছাত্র আন্দোলনের রূপ নেয় গণ অভ্যুত্থানে। অবশেষে 5ই আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের। ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 2000। অন্যদিকে 15 ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী আন্দোলনে নিহত হয়েছেন 865 জন। আহত হয়েছেন 11,002 জন। এর মধ্যে মৃত্যু অবস্থায় 682 জনকে হাসপাতালে আনা হয়। 183 জন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ছাত্র জনতার আন্দোলন যখন দিশেহারা সরকার, তখন পতনের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে সরকার। এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 28 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও বিগত সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী, এমপি ও নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার 3 মাস পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বলে গুঞ্জন রয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পতনের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর মধ্যে হেভিওয়েটেরাও রয়েছেন যারা মোটা অঙ্কের অর্থ দিয়ে সীমান্তবর্তী চিহ্নিত দালাল চক্রের মাধ্যমে দেশ ছাড়েন। বছরের শেষ দিকে সাবেক স্বরাষ্ট্র
তথ্যমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের একাধিক এমপিকে ভারতের কলকাতার একটি পার্কে দেখা যায়। সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে নিয়েও সৃষ্টি হয়েছিল ধূম্রজাল। সরকার পতনের পর তাকে গ্রেপ্তারের কথা বলা হয়, কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানা যায় যে তিনি দুবাই হয়ে বেলজিয়াম পাড়ি দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল সহ সাবেক এমপি হাজী সেলিমের ছেলেকেও দেখা গেছে কলকাতার একটি ইকো পার্কে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।